ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাইকে স্বাগতম। আমরা আজকে পড়ব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের আমরা 4.7 পর্যন্ত আর্টিকেল পড়েছি এর আগের ক্লাসগুলোতে। আজকে আমরা পড়ব পর্যায় সারণী নামক যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের বাকি যে অংশগুলো আছে সেগুলো। 4.8 আমরা শুরু করব। পর্যায় সারণীর সুবিধা, অ্যাডভান্টেজেস অফ পিরিয়ডিক টেবল। এই যে আমার পিরিয়ডিক টেবল তৈরি হলো এখানে, তো এটা কি কি সুবিধা? তো অবশ্যই সুবিধার জন্য এটা করা হয়েছে, নইলে তো এত কষ্ট করার কোনো অর্থই ছিল না। তো পর্যায় সারণী বিভিন্ন রসায়নবিদের নিরলস প্রচেষ্টায় গড়া রসায়নের জগতে এক অসামান্য অবদান। রসায়ন অধ্যয়ন, নতুন মৌল সম্পর্কে ভবিষ্যৎবাণী, গবেষণা ইত্যাদিতে পর্যায় সারণী বিরাট ভূমিকা পালন করে। নিচে তার কয়েকটি উদাহরণ দেওয়া হলো। নম্বর হচ্ছে রসায়ন পাঠ সহজীকরণ। 2016 সাল পর্যন্ত পৃথিবীতে 118টি মৌলিক পদার্থ আবিষ্কার করা হয়েছে। ঠিক আছে, তাহলে মৌল কয়টি? 118টি আবিষ্কার হয়েছে। আমরা যদি শুধু 4টি ভৌত ধর্ম যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব এবং কঠিন তরল বা গ্যাসীয় অবস্থা এবং 4টি রাসায়নিক ধর্ম যেমন অক্সিজেন, পানি, অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া বিবেচনা করি, তাহলে 118টি মৌলের টোটাল 118 গুণন 4+4 অর্থাৎ 944টি ধর্ম বা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এতগুলো ধর্ম মনে রাখা অসম্ভব ব্যাপার, কিন্তু পর্যায় সারণী সেই কাজটিকে অনেক সহজ করে দিয়েছে। পর্যায় সারণীতে রয়েছে 18টি গ্রুপ আর 7টি পর্যায়। প্রতিটি গ্রুপের সাধারণ ধর্ম জানা থাকলে 118টি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে মোটামুটি একটি ধারণা লাভ করা যায়। শুধু তাই নয়, পর্যায় সারণী সম্পর্কে ভালোভাবে ধারণা থাকলে বিভিন্ন মৌল দ্বারা গঠিত তাদের যৌগের ধর্ম সম্পর্কেও ধারণা লাভ করা যেতে পারে। তাহলে প্রতিটি মৌলের আলাদা আলাদা বৈশিষ্ট্য, 118টা মৌলের এরকম অসংখ্য বৈশিষ্ট্য আছে, রাসায়নিক ধর্ম আছে, ভৌত ধর্ম আছে, এগুলো যদি আলাদা আলাদাভাবে প্রত্যেকটার ক্ষেত্রে পড়তে হয়, তাহলে এরকম লিস্ট যদি আমরা করি বিশাল বড় লিস্ট তৈরি হবে। এটা খুব ব্যয়বহুল এবং এটা খুব সময় সাপেক্ষ বিষয়। কিন্তু যখন আমরা 100 ওই যে পর্যায় সারণীতে যেরকম গ্রুপ তৈরি করা হয়েছে, তাহলে একই গ্রুপের বৈশিষ্ট্যগুলো আমরা জানি যে একই রকম, অর্থাৎ একটা গ্রুপের সাধারণ বৈশিষ্ট্য জানা থাকলে ওই গ্রুপের যে মৌলগুলো আছে তাদের সবার বৈশিষ্ট্য জানা থাকবে। একইভাবে একটা গ্রুপের একটা মৌল কেমন যৌগ তৈরি করে সেটা যদি আমাদের জানা থাকে, তাহলে ওই মৌলের ওই গ্রুপের অন্যান্য যে মৌলগুলো আছে সেগুলো একই ধরনের মৌল তৈরি করবে। ঠিক আছে, যেমন ক্ষার ধাতু, ওরা সবাই কী করবে? পানির সাথে বিক্রিয়া করে তোমার কি তৈরি করবে? ওই ধাতুর হাইড্রোক্সাইড তৈরি করবে সবাই। একইভাবে দ্বিতীয় গ্রুপটাও কি তাই করবে। তো আবার হ্যালোজেন গ্রুপ, তারা সবাই কী করবে? ধাতুগুলোর সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করবে। তাহলে একটা জানা থাকলে ওই হ্যালোজেনের যে 7টা আছে 7টা সম্পর্কে জানা গেল। ঠিক আছে, এরপর হচ্ছে নতুন মৌলের আবিষ্কার। সেটা আমরা দেখেছি মেন্ডেলিভ যখন প্রথম যে পর্যায় সারণী বানিয়েছিলেন সেখানে বেশ কিছু গ্যাপ ছিল এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই গ্যাপে এই বৈশিষ্ট্যের কী হবে, মৌল আবিষ্কৃত হবে। তো পরবর্তীতে এটা সত্যিই তাই হচ্ছিল যে কিছুদিন আগেও 7টি পর্যায় আর 18টি গ্রুপ নিয়ে গঠিত পর্যায় সারণীতে বেশ ফাঁকা ঘর ছিল, অর্থাৎ একশো একশো এইরকম ফাঁকা সবগুলো মৌল ছিল না, 118টায় ছিল না। এই মৌলগুলো আবিষ্কার হবার আগেই ওই ফাঁকা ঘরে যে মৌলগুলো বসবে তাদের ধর্ম কেমন হবে তা পর্যায় সারণী থেকে ধারণা পাওয়া গিয়েছিল। তাহলে একটা মৌল এখনও আবিষ্কৃতই হয় নাই, অথচ বোঝা গেছে যে প্রকৃতিতে কোনো না কোনো জায়গায় এই মৌলটি আছে এবং তার বৈশিষ্ট্য কী হবে, এইরকম হবে। তার সামনের, পিছনের, উপরের, নিচের মৌলগুলোর বৈশিষ্ট্য দেখলেই মাঝখানের একটা মৌলের বৈশিষ্ট্য কী করা যায়, ফিক্সড করা যায়। পরবর্তীতে দেখা গেছে ওটা আবিষ্কৃত হয়েছে এবং বৈশিষ্ট্যগুলো হুবহু মিলে গেছে। তোমরা ইতোমধ্যে জেনে গেছো যে বিজ্ঞানী মেন্ডেলিভ তার সময় আবিষ্কৃত 63টি মৌলকে তার আবিষ্কৃত পর্যায় সারণীতে স্থান দিতে গিয়ে মৌলগুলো সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলো পরে আবিষ্কৃত হয়েছিল। তাহলে যে মৌল, এরপর গবেষণা ক্ষেত্রেও পর্যায় সারণীর অসামান্য অবদান রয়েছে। ঠিক আছে, মনে করো যে কোনো একজন বিজ্ঞানী কোনো একটি বিশেষ প্রয়োজনের জন্য নতুন একটি পদার্থ আবিষ্কার করতে চাইছেন, অর্থাৎ তিনি একটা জিনিস গবেষণা করতেছেন, গবেষণা করে দেখতেছেন ওনার এই ক্যাটাগরির একটা মৌল হইলে কি হইতো, ওনার সুবিধা হইতো। তখন উনি খুঁজতেন যে পর্যায়ে এই ধরনের মৌল আসলে আছে কিনা। পর্যায়ক্রমিক খোঁজ করলেন, দেখলেন যে না, ফাঁকা আছে, ওই জায়গায় এখনো মৌল আবিষ্কৃত হয় নাই। তখন উনি কি করতে পারেন, মানে এটা আগে ওই রকম করছেন, এখন আর এটা সুযোগ নাই, এখন পূরণ হয়েই গেছে। হয়তো 118, 19, 20তম মৌলগুলোর ক্ষেত্রে এটা হতে পারে। বাট যখন সবগুলো মৌল আবিষ্কৃত হয় নাই কিন্তু পর্যায় সারণী বানানো হয়ে গেছে,
তখন গ্যাপ ছিল, তখন তিনি কি করতেন, ওই যে গ্যাপে এরকম মৌল, এর বৈশিষ্ট্যগুলো এরকম হবে, তখন ওনার কি হয়েছে, ওইটা নিয়ে গবেষণা করতে সুবিধা হয়েছে। তাহলে তাকে আগেই ধারণা করে নিতে হবে যে নতুন পদ্ধতি কেমন হবে এবং সেই সকল ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করতে কী ধরনের মৌল প্রয়োজন হবে, এবং এই ধারণা পর্যায় সারণী থেকেই পাওয়া যাবে। একইভাবে সে যদি কি কোনো যৌগ তৈরি করতে চায়, তাহলে ওই যৌগিক পদার্থের বৈশিষ্ট্য কেমন হবে সে জানে। তাহলে ওই বৈশিষ্ট্যের যৌগিক পদার্থ কোন কোন মৌল নিয়ে গঠন করা যাবে, এটা নিয়ে যদি সে চিন্তা ভাবনা করতে চায়, তাহলে অবশ্যই তাই কী করতে হবে, পর্যায় সারণীর মতো একটা জিনিসের কী করতে হবে, হেল্প লাগবে। কারণ ওখানে সব মৌলের সাধারণ ধর্মগুলো কী করা আছে, বলা আছে, এবং ওখান থেকে তাদের যৌগগুলো কেমন কীভাবে কেমন হতে পারে সেটা কি জানা আছে। যারা সাধারণত এগুলো নিয়ে কাজ করে তারা পর্যায় সারণী নিয়েই পড়ে থাকে। এরপর দেখো, পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো একই রকম রাসায়নিক ধর্ম প্রদর্শন করে, এটা আমরা দেখেছি। তো সেগুলোর একটা ব্যাখ্যা এখানে আমি আগে একটা কথা বলছিলাম যে এখানে যে যে বিক্রিয়া পাবা সব বিক্রিয়ায় কী করবা, কালেক্ট করে নেবা, তোমাদের ওই যে গেমের মতো, তোমার সাবওয়ে সার্ফার যে গেমগুলো আছে, রাস্তা দিয়ে দৌড়ায় এবং রাস্তার মাঝখানে যত কয়েন গোল্ড কয়েন পায় সব কী করতে হয়, সংগ্রহ করে নিতে হয়। যে যত গোল্ড কয়েন সংগ্রহ করতে হবে সে তত কী পাবে, তার তত স্কোর হবে বেশি। ঠিক সেই রকম এখানেও রসায়ন পড়ার ক্ষেত্রে তোমরা যখন যেখানে কোনো ধরনের বিক্রিয়া পাবা সঙ্গে সঙ্গে এটা গোল্ড কয়েন মনে করে নিজের সংগ্রহে রেখে দিবা। এবং রসায়ন পড়ার এবং সূত্রমুখ রসায়নের যে সংকেত, রসায়নের প্রতীক, রসায়নের যে রাসায়নিক বিক্রিয়া, এগুলো মনে রাখার জন্য এই পদ্ধতির চেয়ে বেস্ট কোনো পদ্ধতি নেই। পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো যে একই রকম ধর্ম প্রদর্শন করে তা একটি পরীক্ষার মাধ্যমে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, যেমন 17 নং গ্রুপের যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন ইত্যাদি গ্যাস হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে যথাক্রমে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড এবং হাইড্রোজেন আয়োডাইড গ্যাস তৈরি করে। এগুলো একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন, হ্যালোজেন এবং হাইড্রোজেন একটা সেম পদার্থ। এরা সবার সাথে প্রত্যেকটা হ্যালোজেন সদস্যই কী করবে, হাইড্রোজেনের সাথে একই রকম যৌগ তৈরি করবে। দেখো প্রত্যেকেই তাই করছে। 2 কেন লেখা হয়েছে, তখন এদের এগুলো অণু হিসেবে লেখা হয় সবসময়, কারণ পরমাণুগুলো পদার্থগুলো পরমাণু হিসেবে থাকে না, অণু হিসেবে থাকে, এই জন্য H2 এবং F2। তাহলে কিন্তু হাইড্রোজেন ফ্লোরাইড গঠনের জন্য একটা হাইড্রোজেন একটা ফ্লোরাইডে যথেষ্ট, কিন্তু এখানে দুইটা দুইটা করে আছে, তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড কয়টা তৈরি হবে, দুইটা। প্রথমে H2 ভেঙে কী হবে, দুইটা হাইড্রোজেন হবে, আর ফ্লোরিন ভেঙেও কী হবে, দুইটা ফ্লোরিন হবে। তার কারণ তার এরপর কী হবে, এই দুইটা কী করবে, বিক্রিয়া করবে, এই দুইটা বিক্রিয়া করে HF তৈরি হবে, আবার এই দুইটা বিক্রিয়া করে আবার HF তৈরি হবে। তাহলে কী হলো, দুইটা HF কি তৈরি হলো। এখন বিক্রিয়া তারা অণু হিসাবে বাস্তবে থাকে, কিন্তু বিক্রিয়া করার সময় অণু হিসাবেই করে না। ঠিক আছে, বিক্রিয়া করার সময় তারা কী করে, পরমাণু হিসাবে বিক্রিয়া করে। বুঝতে পারছো? এরপর দেখো, আবার এই উৎপন্ন গ্যাসগুলোকে যদি পানিতে দ্রবীভূত করা হয় তাহলে হাইড্রো হ্যালাইড অ্যাসিড বা হাইড্রোফ্লোরিক, হাইড্রোক্লোরিক এবং হাইড্রোব্রোমিক অ্যাসিড তৈরি হবে। অর্থাৎ এই সেম জিনিসগুলো, এগুলোই অ্যাসিড তৈরি হবে কখন, যখন পানিতে দ্রবীভূত করা হবে। অর্থাৎ এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, এই যে গ্যাসগুলো, এই প্রত্যেকটা গ্যাসই মূলত অ্যাসিড অ্যাসিড কিন্তু যখন এরা একা একা থাকবে তখন এরা নর্মাল গ্যাস, কিন্তু এদের সাথে যখন এদেরকে যখন পানিতে মেশানো হবে তখন এরা সব কী হয়ে যাবে, অ্যাসিডে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তখন তখন তার মানে অ্যাসিড মানে হচ্ছে অ্যাকোয়াস, অর্থাৎ পানি ছাড়া অ্যাসিড নাই। যে কোনো পদার্থ যখন শুকনা থাকে, হাইড্রোজেন থাকে না, ওগুলো তখন কি না, অ্যাসিড না, কিন্তু এর মধ্যে যখন পানি মেশানো হয় তখনই সেটা কি, অ্যাসিড। অর্থাৎ সেখানে আমরা জানি অ্যাসিড মানে হচ্ছে যে একটা হাইড্রোজেন আয়ন দান করে। তো যখন এগুলো গ্যাস হিসেবে থাকবে তখন সে অত সহজে হাইড্রোজেন আয়ন দান করতে পারবে না, কিন্তু যখন পানিতে মিশ্রিত অবস্থায় থাকবে, তখন আমরা জানি পানি পোলার যৌগ, এগুলো পোলার যৌগ যখন মিশে যাবে তখন কি হবে, এই হাইড্রোজেন ফ্লোরাইডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখান থেকে হাইড্রোজেন আয়ন তৈরি হবে। পানিতেও হাইড্রোজেন আয়ন আছে, তো কম, এখান থেকে প্রচুর হাইড্রোজেন আয়ন উৎপন্ন হবে। তো অ্যাসিডের বৈশিষ্ট্য আছে হাইড্রোজেন আয়ন দান করা, এজন্য পানি ছাড়া এগুলো কি হবে না, হাইড্রোজেন আয়ন দান করবে না, তখন এগুলো সব আয়নিক যৌগের মতো বৈশিষ্ট্য। ঠিক আছে, অথবা এরা সমযোজী প্রক্রিয়ায় যৌগ গঠন করে, বাট এরা সব আয়নিক যৌগের মতোই, এরা এই তোমার পোলার যৌগ। তো এই হাইড্রোজেন হ্যালাইড অ্যাসিড সমূহ যে কোনো কার্বনের লবণের সাথে
বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে, যেমন ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড যোগ করলেও কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, যেমন ক্যালসিয়াম কার্বনেট প্রত্যেকের সাথে, ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি এটা হাইড্রোজেন ফ্লোরাইড আছে, তাহলে কী হবে, ক্যালসিয়াম ফ্লোরাইড তৈরি হবে। ঠিক আছে, কে কে যুক্ত হবে, এখানে ক্যালসিয়াম হচ্ছে ধাতু আর ফ্লোরিন হচ্ছে অধাতু, এই দুটি একত্রিত হয়ে ক্যালসিয়াম ফ্লোরাইড হবে। আর এই কার্বনেট ভেঙে গিয়ে কী হবে, কার্বন ডাই অক্সাইড হবে। আর কার্বনেটের অক্সিজেন আর এখানে হাইড্রোজেন মিলে হবে H2O। ঠিক আছে, তাহলে এইরকম বিক্রিয়াগুলো সব হবে। আর যদি এটা কী হইতো, অ্যাকোয়া না হইতো, তখন এই পানিটা থাকতো না। ঠিক আছে, তো পানি ছাড়া এটা বিক্রিয়াও করবে না হয়তো বা। এরপর আছে ক্যালসিয়াম, সেম প্রকার ক্যালসিয়াম কার্বনেটের সাথে যে হাইড্রোজেন ক্লোরাইড বিক্রিয়া করে, তাও সেম হবে। ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে কী হবে, ক্যালসিয়াম ক্লোরাইড হবে। আর এখানে পানি উৎপন্ন হবে, আর কার্বনেট ভেঙে কী হবে, কার্বন ডাই অক্সাইড হবে, আর কার্বনটার একটা অক্সিজেন আর এই হাইড্রোজেন মিলে হবে কি, পানি। তো এইরকম করে একইভাবে যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইড নেই, তাহলে কী হবে, ক্যালসিয়াম ব্রোমাইড হবে, পানি হবে, কার্বন ডাই অক্সাইড হবে। তাহলে সব একই টাইপের কি বিক্রিয়া দিচ্ছে। তাহলে এগুলো তখন লবণ তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাসিড থেকে লবণ তৈরি হয়ে যাচ্ছে। প্রথমে অ্যাসিড মানে ওদের সাথে হ্যালোজেনগুলোর সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় গ্যাস তৈরি হয়েছে, ওই গ্যাসকে পানিতে মেশালে অ্যাসিড হচ্ছে। ওই অ্যাসিডগুলোকে যখন আবার ক্যালসিয়াম কার্বনের সাথে মেশানো হচ্ছে, তখন আবার কি হচ্ছে, ক্যালসিয়ামের লবণ তৈরি হচ্ছে। উপরের বিক্রিয়াগুলো থেকে দেখা যায় যে 17 নং গ্রুপের যে মৌলগুলো আছে সেগুলো, অর্থাৎ ফ্লোরাইড, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এরা একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করতেছে। এরা সবাই কি করতেছে, একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করতেছে। একইভাবে 2 নং গ্রুপের যে মৌল ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, এরাও কি একই ধর্ম বিক্রিয়া করে। এই যে বিক্রিয়াগুলো আমরা দেখছিলাম, এখানে ক্যালসিয়াম কার্বনেট না, এটা যদি ম্যাগনেসিয়াম কার্বনেট হইতো, তাহলে সেম বিক্রিয়া জাস্ট একই থাকতো। এখানে শুধু কি হইতো, ম্যাগনেসিয়াম, এখানে কি হইতো, আর কিচ্ছু হইতো না, এখানে জাস্ট ম্যাগনেসিয়াম হইতো। তাছাড়া একই বিক্রিয়া, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হইতো, হাইড্রোজেন হইতো, পানি হইতো। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড হইতো, পানি হইতো, একদম সেম টু সেম। তো ম্যাগনেসিয়াম কার্বনেট যেমন লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করে, পানি তৈরি করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, সেই সাথে ক্যালসিয়াম কার্বনেট লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তাহলে এটা কি, ম্যাগনেসিয়ামের কার্বনেট যেরকম বিক্রিয়া করে, ক্যালসিয়াম কার্বনেটটাও একদম সেম টু সেম বিক্রিয়া করে। দেখো, একই যৌগ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে এ যে যৌগ তৈরি করেছে, এও সেম সেম যৌগই তৈরি করছে, শুধুমাত্র লবণটা এটা কি ম্যাগনেসিয়ামের লবণ, এটা আছে ক্যালসিয়ামের লবণ। ঠিক আছে, তো এটা সো ইজি একটা জিনিস ছিল। এখন দেখো, এখানে বলছে যে আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কি, তো আমরা জানি আধুনিক পর্যায় সারণীর ভিত্তি আছে ইলেকট্রন বিন্যাস। তো এখানে দেখো এ নম্বর, দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d3 এবং 4s2 মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত। তাহলে এখানে দেখো, এটা কয় নম্বর নিয়ম মেনে চলবে। এখানে দেখো, শেষ কক্ষপথে কি ছিল, এস আছে, আর তার আগের কক্ষপথে কি আছে, ডি আছে। 4s2, 3d কি 3, তার মানে এখানে আমরা কি বুঝলাম, যেহেতু ডি এবং এস কি আছে একসাথে, অর্থাৎ শেষ কক্ষপথে এস আছে এবং তার আগের কক্ষপথে ডি আছে, তাহলে এটা 3 নম্বর নিয়ম অনুযায়ী কি হবে, ডি এবং এস এর যোগফল হবে, ডি প্লাস এস সমান 5। তাহলে এটা কি গ্রুপ 5 এ অবস্থিত থাকবে। ঠিক আছে, নিচের সারণী থেকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। পর্যায় সারণীর কোনো একটি গ্রুপের খণ্ডিত অংশ দেওয়া আছে 19, 37 আর ওয়াই 55। তাহলে এটা বোঝা যাচ্ছে পটাশিয়াম হবে, রুবিডিয়াম, সিজিয়াম এগুলো হবে। এক্স মৌলটি পর্যায় কোন পর্যায়ের, এমনিতে আমরা এটা বুঝতেই পারবো কোন পর্যায়ের। আমরা এটাকে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলেই বুঝতে পারবো। 1s2, 2s2, 2p6, তাহলে 3s2, 3p6, তাহলে এখানে 18টা হয়ে গেছে। তাহলে 3d-তে যাবে না, 4s1-এ আসবে। ঠিক আছে, তো তার মানে এটা শুধুমাত্র শেষে কি আছে, এস আছে। তাহলে এটা গ্রুপ হবে কি, জি হবে 1, আর পর্যায় হবে কি 4টা, সর্বোচ্চ সবচেয়ে বেশি যে তোমার প্রধান শক্তি স্তরের নাম্বার সেটা হচ্ছে 4, অর্থাৎ তার পর্যায় হবে কি চতুর্থ। এবার যে উল্লিখিত মৌলগুলোর সর্বশেষ স্তরে একটি করে ইলেকট্রন আছে। হ্যাঁ, যদি এরা সবগুলোই তোমরা করো, দেখবা যে সবার শেষ কক্ষপথে এরকম করে একটা করে ইলেকট্রন আছে। তার মানে এটা একটা গ্রুপ যেহেতু বলছে,
তাহলে আমরা জানি একই গ্রুপের কি, একটা গ্রুপের খণ্ডিত অংশ। দেখো তাহলে একটা গ্রুপের আমরা প্রথমটার কি করলাম, ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথে 1 পেলাম। তার মানে এটাতে কি 5s1 হবে, আর এটাতে কি হবে 6s1 হবে। আর সামনে যাই হোক না কেন, এটা শেষে 5s1 হবে, এটা 6s1 হবে। এই যে একইভাবে একই ক্রমে কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। তখন নতুন করে একটা কক্ষপথ যুক্ত হবে, 4s1, আর এখানে দেখবো 5s1, এখানে দেখবো 6s1, এরকমই হবে। তো শেষ কক্ষপথের একটা ইলেকট্রন আছে, যেহেতু একই গ্রুপ, পারমাণবিক আকার উপর থেকে পারমাণবিক আকার উপর থেকে নিচে হ্রাস পায় না, এটা আস্তে আস্তে একটা করে গ্রুপ যুক্ত হচ্ছে। তাহলে এটা আস্তে কি হবে, বৃদ্ধি পাবে, আস্তে আস্তে কি হবে, বৃদ্ধি পাবে। ওয়াই মৌলটি এক্স মৌল অপেক্ষা বেশি সক্রিয়। এখন আমরা জানি নিচেরটা কি হয়, এগুলো ধনাত্মক মৌল। তো যত নিচে থাকবে সেটা কি হবে, তত বেশি কি হবে, সক্রিয় হবে। কেন সক্রিয় হবে, যত নিচে থাকবে শেষ কক্ষপথ থেকে নিউক্লিয়াসের দূরত্ব বেড়ে যাবে, এবং এই একটা ইলেকট্রন ত্যাগ করা তার জন্য ইজি হবে। অর্থাৎ যে সহজে আয়নে পরিণত হবে সে তত বেশি সক্রিয়। তাহলে যত নিচের দিকে নামবে তত সে সক্রিয় হবে। ঠিক আছে, ধাতুগুলোর ক্ষেত্রে। তাহলে ওয়াই বেশি সক্রিয়, ওয়াই মানে এক্স অপেক্ষা বেশি সক্রিয়, তাহলে এটা রাইট। এরপর দেখো এখানে উদ্দীপকের চিত্রটি পর্যায় সারণীর একটি খণ্ডিত অংশ। তাহলে এটা বুঝতেই পারতেছো, এটা সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম, তারপর কি অ্যালুমিনিয়াম, এরকম হয়, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এটা কয় নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়। আর এটা গ্রুপ আছে কত, 7 বা 17, যে 7A বা 17, যেটাই বলো না কেন, 10 বাদ দিলে 7A তখন, অথবা 17 নম্বর গ্রুপ। এটা এগুলো চিনতে হবে। উদ্দীপকের পর্যায় সারণী, এটা যে ত্রয়ী সূত্রটি লেখো। ত্রয়ী সূত্রটা কি জিনিস আমরা বুঝিয়েছি। ত্রয়ী সূত্র হচ্ছে, যখন রুবেরিনের এই সূত্রটি দিয়েছিলেন, যখন কোনো মৌলগুলোকে পারমাণবিক পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজানো হয়, তখন যে কোনো তিনটা, যদি আমরা পরপর যে কোনো তিনটা মৌল নেই, তাহলে পরপর যে কোনো তিনটি মৌলের মাঝখানের মৌলটির ভর তার সামনের এবং পিছনের মৌলটির ভরের কি হয়, অ্যাভারেজ মানের সমান হয় অথবা কাছাকাছি হয়। এবার হচ্ছে বেরিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন। মৃৎক্ষার ধাতু বলার দুইটা কারণ, একটা হচ্ছে সেটা মাটিতে পাওয়া যায়, এদের যৌগগুলো তাদেরকে মাটিতে না, তাদের যৌগগুলোকে মাটিতে পাওয়া যায়। ঠিক আছে, তাদের যৌগগুলোকে মাটিতে পাওয়া যায়। আর 2 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে এরা ক্ষার তৈরি করে, এরা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, ক্ষার তৈরি করে। 1 নম্বর, এদের যৌগ কি পাওয়া যায়, এদের যৌগগুলো মাটিতে পাওয়া যায়। আর 2 নম্বর হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে তারা কি করে, ক্ষার তৈরি করে। এই জন্য মাটি থেকে মৃৎ আর ক্ষার থেকে ক্ষার, দুইটাই মিলে হয়েছে মৃৎ ক্ষার। আর যেগুলো ক্ষার ধাতু ওগুলো মাটিতে পাওয়া যায় না, এই বৈশিষ্ট্য নাই, তাহলে শুধু তারা ক্ষার তৈরি করে, এই জন্য ওরা শুধু ক্ষার ধাতু। প্রথম যে গ্রুপের মৌলগুলো আছে সেগুলো। উদ্দীপকের মৌলগুলোর বাম, এখানে বলছে যে উদ্দীপকের কোন মৌলটির আকার সবচেয়ে বড়। তো আকার সবচেয়ে বড় হবে কোথায়, কার। তো আমরা জানি কোনো মৌলের আকার বাম থেকে যত ডানে যাই তত কি হয়, ছোট হয়, আকার কি হয়, ছোট হয়। আর উপর থেকে যত নিচে যায় তত আকার কি হয়, বড় হয়। তার মানে আমরা এইটা যদি হিসাব করি, তাহলে এই দিকে, তাহলে সোডিয়ামের আকার কি, এটা বড় হবে, আর ক্লোরিন কি হবে, ছোট হবে। আবার এদের মধ্যে ফ্লোরিনটা কি হবে, বড় হবে, আর ব্রোমিনটা হবে কি, ছোট। এখন এই লাইনে ফ্লোরিন সবচেয়ে বড়, আর এই লাইনে কে বড়, সোডিয়াম বড়। এখন তুলনা করতে হবে, তাহলে ফ্লোরিন আর সোডিয়ামের মধ্যে কে বড়। আমরা এমনিতেই তো বুঝতেই পারতেছি যে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, তার মানে এই এই পর্যায়ের হিসাবে সোডিয়াম কি, সবচেয়ে কি, এই পর্যায়ের সোডিয়ামে বড়, আর এই গ্রুপের ক্ষেত্রে ফ্লোরিন বড়। ঠিক আছে, এখন আমরা দেখব এই সোডিয়াম এবং ফ্লোরিনের মধ্যে তাহলে কে বড়। যেহেতু এখানে বলতে সবচেয়ে বড় কে, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করলেই বুঝতে পারবো। সোডিয়াম আছে কি 1s2, 2s2, 2p6, 3s কি 1, এটা। আর ফ্লোরিন কত, 1s2, ও হ্যাঁ, 1s2। এবার আরো এমনিতেও বুঝতে পারতেছো যে সোডিয়ামের চেয়ে ফ্লোরিন এক ঘর কি আছে, উপরে আছে, তাহলে এটা আরো বড় হবে। তাহলে না, আহ, তাহলে কত, 1s2 হবে, আর 2s2, 2p 17, এটা কত, ফ্লোরিনের ইয়া কত, নাম্বার কত, ফ্লোরিনের নাম্বার আছে
তোমার 9, ফ্লোরিন হচ্ছে কত 9, তাহলে 2p 5, 2p 5, তাহলে বোঝা যাচ্ছে এখানে দুইটা মাত্র কক্ষপথ, আর সোডিয়ামের কি কক্ষপথ কয়টা 3টি, তার মানে সোডিয়ামে কি হবে বড় হবে, সোডিয়ামে কি হবে বড় হবে। ঠিক আছে, সরি এইখানে একটা জিনিস এখানে ভুল লিখছি, উপরে বড় হয়, ফ্লোরিন বড়, ফ্লোরিন ছোট হবে। ঠিক আছে, ফ্লোরিন ছোট আর এটা নিচে বড়, এখানে আমি ভুল করেছি। একই গ্রুপে যত উপর থেকে নিচে যাবে তত নিচে বড় হবে। ঠিক আছে, নিচে কি হবে বড় হবে। আচ্ছা যাই হোক, আবার দেখি যদি আমরা, তাহলে একটা পর্যায়ের এই দিকে ছোট থেকে বড়, এই দিকে আছে কি ছোট থেকে বড়, আর একটা গ্রুপের উপর থেকে নিচে এটা কি ছোট থেকে বড়। ঠিক আছে, এখন তার মানে আমাদের আগেরটা হিসাবটা ভুল ছিল। তাহলে এখন এই অনুযায়ী এখানে বড় পাইলাম কাকে, সোডিয়ামকে, আর এই পর্যায় অনুযায়ী বড় পাইলাম কাকে, ব্রোমিনকে। এই পর্যায় অনুযায়ী বড় পেলাম কাকে, ব্রোমিনকে। তাহলে ব্রোমিন বড় আর এখানে সোডিয়াম বড়। তাহলে সোডিয়াম এবং ব্রোমিনের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে কে বড় হবে? তাহলে এটা যেহেতু নিচে আছে তাহলে এটাই বড়, তার কারণ এখানে এখানে কয়টা, এখানে তোমার কক্ষপথ থাকবে কয়টা, 3টা। সোডিয়ামের কক্ষপথ 3টা, আর ব্রোমিনের কক্ষপথ থাকবে 4টা। ব্রোমিনের কক্ষপথ থাকবে কয়টা, 4টা। তার মানে কক্ষপথের এখানে যদিও শেষ কক্ষপথে ইলেকট্রন বেশি, আকর্ষণ বেশি হবে, তারপর কক্ষপথ যেহেতু বেশি সেটাই সবচেয়ে বড় হবে। তার মানে এখানে কি হবে, সবচেয়ে বড় হবে কি, এইগুলোর মধ্যে সোডিয়ামের চেয়েও হবে ব্রোমিন বড়। কেন ব্রোমিন বড় হবে? তার কারণ এইটা এই পর্যায়ের মধ্যে, এই পর্যায়ে অর্থাৎ এই তৃতীয় পর্যায়ের মধ্যে সোডিয়ামের আকার সবচেয়ে বড়, আর এই গ্রুপের মধ্যে ব্রোমিনের আকার সবচেয়ে বড়। এখন যদি আমরা ব্রোমিন এবং সোডিয়ামের মধ্যে তুলনা করি তাহলে ব্রোমিনের আকার বড় হবে। কেন? তার কারণ সোডিয়ামের মধ্যে কক্ষপথ আছে কয়টা, 3টা। ব্রোমিনের মধ্যে যদি আমরা দেখি, ব্রোমিনের মধ্যে 4টা কক্ষপথ হবে। ব্রোমিনে কয়টা কক্ষপথ হবে, 4টা। তখন এটা চতুর্থ পর্যায়ে, তবে যার কক্ষপথ বেশি হবে তার আকার সবচেয়ে বড় হবে, এটা ভেবে ব্যাখ্যা করবা। ঠিক আছে, উদ্দীপকের পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মানের পরিবর্তন বিশ্লেষণ করো। তাহলে বাম থেকে যদি ডানে যাও তাহলে ইলেকট্রন আসক্তি কিভাবে পরিবর্তন হয়? তো আমরা জানি যে কোনো একটা মৌলের আকার দিয়ে আমরা ব্যাখ্যা করব। যা বাম থেকে যত আমরা ডানে যাই নতুন নতুন মৌল কি হয়, যুক্ত হয়, কিন্তু কক্ষপথের সংখ্যা কি বাড়ে না। একই কক্ষপথ থাকে, শুধুমাত্র ইলেকট্রনের সংখ্যা কি হয় আস্তে আস্তে বেড়ে যায়, তাই না? যেমন ম্যাগনেসিয়াম আর সোডিয়ামের ক্ষেত্রে যদি দেখি আমরা, তাহলে এখানে 1s2 2s2 2p6 3s কি 1। ক্যালসিয়ামের ক্ষেত্রে 1 হবে, আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এখানে কি হবে 3s2 হবে, আর ক্লোরিনের ক্ষেত্রে এখানে কি হবে 3s7 হবে, তাছাড়া আর কিছুই না। তাহলে দেখো কক্ষপথের সংখ্যা ঠিক থাকতেছে, কিন্তু ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে, কেন্দ্রে প্রোটনের সংখ্যাও বেড়ে যাচ্ছে, ফলে আকর্ষণটা কি আছে বেশি আছে, ফলে যত ডান থেকে বামে যাচ্ছে তত ছোট আছে। যত ছোট হবে তত ইলেকট্রনের প্রতি তার কি হবে, আসক্তি বেড়ে যাবে, ইলেকট্রনের প্রতি আসক্তি বেড়ে যাবে। অর্থাৎ ওখানে যদি আমরা একটা ইলেকট্রন প্রবেশ করাই তাহলে অনেক বেশি শক্তি কি হতে হবে, নির্গত হতে হবে। তো এইভাবেই আমরা তাহলে ব্যাখ্যা করবো যে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান কি হবে, আস্তে আস্তে বাড়বে। কেন বাড়বে? এই যে পরমাণুর আকার ছোট হবে, পরমাণুর আকার ছোট হলে ইলেকট্রনের কাছাকাছি, নিউক্লিয়াসের কাছাকাছি আসবে, ফলে এখানে যদি আমরা একটা ইলেকট্রনকে প্রবেশ করাইতে চাই তখন সেখান থেকে অনেক বেশি পরিমাণ কি হতে হবে, শক্তি নির্গত হইতে হবে। ঠিক আছে, অথবা ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ কি হবে, বেড়ে যাবে, কাছে যেতে আসবে। তো এটা গেল গ ঘ গেলে। এবার আমরা 2 নম্বর দেখি। গ্রুপ এখানে বলছে যে পর্যায় 1, গ্রুপ 1 2 3, এখানে এ বি সি এগুলো মৌল দিচ্ছে, তার মানে এগুলো তোমরা পূরণ করতে পারবা, যাদের মুখস্থ আছে ইজিলি প্রমাণ করতে পারবা। তাহলে আধুনিক পর্যায় সূত্রটি লিখবা, এটা লিখবা। আধুনিক পর্যায় সূত্রটা কি, সেটা হচ্ছে কোনো মৌলের বইয়ে দেওয়া আছে, এটা দেখে নেবা। তো আধুনিক পর্যায় সূত্র মোসলের সূত্রটাই মেনলি বলা হয়, যে কোনো মৌলের পর্যায়ভিত্তিক ধর্মগুলো তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে কি হয়, আবর্তিত হয়। সরি, পারমাণবিক ভর না, পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, এটাই মূলত আধুনিক পর্যায় সূত্র। বি কে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন? বি কি, দেখো গ্রুপ 2 তে আছে, তাহলে গ্রুপ 2 তে যেহেতু আছে তার মানে এটা কি মৃৎক্ষার ধাতু। আমরা জানি তাহলে গ্রুপ 2 তে কি আছে, এখানে
এটা মূলত পটাশিয়ামের পর যেটা আছে ক্যালসিয়াম হবে, ঠিক আছে, ক্যালসিয়াম, ঠিক আছে। এটা এটা হচ্ছে কি সোডিয়াম, এটা লিথিয়াম, এগুলো লিখবে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এটা তাহলে এটা অ্যালুমিনিয়াম। গ্রুপ 2 এ লিথিয়ামের পর এখানে বেরিলিয়াম আছে, আর গ্রুপ 3 এ এখানে কি আছে, বোরন আছে, ঠিক আছে। এরপর তোমরা এখানে এটা দিয়ে পটাশিয়াম, এটা ক্যালসিয়াম, আর স্ট্রনসিয়াম বা ম্যাগনেসিয়াম, এরকম স্ট্রনসিয়াম বা কিছু একটা আছে। স্ট্রনসিয়াম তো না, তোমার এটা স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম টাইপের কিছু একটা, স্ক্যান্ডিয়াম খুব সম্ভবত। আচ্ছা যাই হোক, আমরা এটা বুঝতে পারছি এটা ক্যালসিয়াম। আর ক্যালসিয়ামকে কেন মৃৎ ধাতু বলা হয়? তখন এটা মাটিতে পাওয়া যায়, সেই একে মাটিতে না, এর যৌগগুলো মাটিতে পাওয়া যায়, সেই সাথে এর কি হয়, এ পানির সাথে বিক্রিয়া করে। তাহলে এই ক্যালসিয়াম প্লাস পানি ইজ ইকুয়াল টু কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই যে এই জিনিসটাকে বলা আছে ক্ষার, এই ক্ষারটা সে তৈরি করেছে। অর্থাৎ তার মধ্যে কি আছে, ও এইচ আছে, ও এইচ থাকলে সেটা ক্ষার। এরপর হচ্ছে এ থেকে বি এর দিকে যেতে পারমাণবিক আকারের পরিবর্তন ব্যাখ্যা করে। এ থেকে বি, তাহলে এ থেকে বি মানে বাম থেকে কি ডান দিকে, তাহলে বাম থেকে বাম দিকে গেলে পারমাণবিক আকার কীভাবে পরিবর্তন হয় সেটা আমি এই ক্লাসে, এর আগের ক্লাসে বইয়ের ব্যাখ্যা খুব সুন্দরভাবে বলেছিলাম। তো পারমাণবিক আকার কীভাবে পরিবর্তন হয় আমরা এইভাবে লিখবো, এ থেকে যখন বি এই দিকে যখন যাবে, একটু আগেই আমি বললাম পরমাণুর ইলেকট্রন বিন্যাস করবা এখানে, এটা হচ্ছে কি পটাশিয়াম, পটাশিয়ামের কি 4s1 হবে, আর এটাতে হবে কি 4s2 হবে, তারপর এটাতে হবে কি 4s3, অর্থাৎ আগেরগুলোতে যাই হোক এরকম 4s3, তারপর এটাতে হবে কি 4s4। তাহলে দেখো তোমার কক্ষপথ চারটাই থাকবে, কিন্তু ইলেকট্রন সংখ্যা কি হবে, বেড়ে যাবে, প্রোটন সংখ্যাও বেড়ে যাবে, ফলে আকর্ষণ বেশি হবে নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের, ফলে শেষ কক্ষপথটি নিউক্লিয়াসের কাছে চলে আসবে এবং তার আকারের কি হবে পরিবর্তন হবে, তার আকারটা কি হবে আস্তে আস্তে ছোট হয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে এ থেকে সি এর দিকে একই কথা, এ থেকে সি এর দিকে আয়নীকরণ শক্তির মানের পরিবর্তন দেখো, একইভাবে ওই সেম ব্যাখ্যা, আকার যত ছোট হবে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কী হবে, বেড়ে যাবে, ফলে ওখান থেকে একটা ইলেকট্রন বের করা অনেক বেশি কষ্ট হবে, ফলে আয়নীকরণ শক্তি বেশি হবে। তো আয়নীকরণ শক্তি বেশি মানে হচ্ছে কোনো মৌল থেকে একটা ইলেকট্রন বের করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন, আরও যদি বুকিশ ল্যাঙ্গুয়েজে বলি তাহলে 1 মোল গ্যাস থেকে 1 মোল ইলেকট্রন বের করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে এ থেকে সি এর দিকে যদি আমরা যাই তাহলে কি হবে, আকার ছোট হবে আস্তে আস্তে, ডেফিনেটলি কি হবে, আকার আস্তে আস্তে ছোট হবে। আর আকার যদি আস্তে আস্তে ছোট হয় তাহলে কি হয়, নিউক্লিয়াসের থেকে নিউক্লিয়াস শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস কি করে অনেক বেশি বল দ্বারা আকর্ষণ করে, ফলে সেখান থেকে ইলেকট্রন বের করা কঠিন, ফলে আকর্ষণ শক্তি আয়নীকরণ শক্তি বেড়ে যায়, ঠিক আছে। তো আমরা এই অধ্যায়ে আমাদের এখানে সৃজনশীল অংশ শেষ হয়ে গেল, ঠিক আছে। তো আমরা এখানে এখানে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা কি একটু আমরা দেখতে পারি, তাহলে কি হবে, হয়তো আমাদের যেহেতু ইজি হবে, তাহলে আমরা একটু পরীক্ষাটা দেখি, ঠিক আছে। তাহলে এখানে কি লেখা আছে দেখো, পরীক্ষণের নাম আছে ক্যালসিয়াম কার্বনের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্তকরণ। তাহলে এখানে কি হবে, ক্যালসিয়াম কার্বনের সাথে লঘু, তাহলে বিক্রিয়াটা হচ্ছে এরকম যে ক্যালসিয়াম কার্বনেট লঘু একটু আমরা আগেই দেখেছি, এটা ক্যালসিয়াম কার্বনেট লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। তাহলে এই যে এটা আছে তার বিক্রিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা একুয়াস, অবশ্যই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু বলছে, তার মানে এটা কি জলীয়, এ কিউ, এ কিউ মানে হচ্ছে জলীয়, এ কিউ মানে কি জলীয়, এটা হচ্ছে এ কিউ, ঠিক আছে, জলীয়। তাহলে ক্যালসিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করবে, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1, এই জন্য ভাগ হয়ে গেছে। কার্বনেট ভেঙে কার্বন ডাইঅক্সাইড হবে, আর ওই অক্সিজেন পানি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি হবে। এখন এইখানে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আসলে উৎপন্ন হয়েছে সেটা কি করবো আমরা টেস্ট করব। কিভাবে টেস্ট করব, এটা প্রয়োজন হচ্ছে একটা গোলতলি ফ্লাস্ক, একটা থিসল ফানেল, 2বার সমকোণে বাঁকানো একটা নির্গম কাঁচ নল, মানে এইরকম আর কি কাঁচ নলটা, গ্যাস জার যাতে করে আমরা গ্যাসগুলো রাখবো, এবং ছিদ্রযুক্ত সিপি যাতে করে এটাকে বায়ুরোধীভাবে কি করা হয় এখানে লাগানো যেতে পারে একটা বোতলের মুখে, ঠিক আছে, এইরকম।
বোতলের মুখে যেন এই সিপিটাতে এটা নলটা বায়ুরোধীভাবে লাগানো যায়, বায়ুরোধী সিপি। দ্রব্যাদি আছে, ক্যালসিয়াম কার্বনেট লাগবে আমাদের, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে, সেই সাথে পানি লাগবে। পানি দিলেই তো হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে, ঠিক আছে। এখন কার্যপদ্ধতি আমরা কি করব? প্রথমে গোলতলি ফ্লাক্সে ক্যালসিয়াম কার্বনেটের কিছু টুকরা নিতে হবে। ক্যালসিয়াম কার্বনেট মানে চুনা পাথর। এই গোলতলি ফ্লাক্সে আমরা প্রথমে কি নেব? কিছু চুনা পাথর রেখে দেব। এরপর সিপির সাহায্যে এই যে ফ্লাস্কের মুখে একটা থিসল ফানেল মানে হচ্ছে এই লম্বা নলযুক্ত একটা লম্বা নল, যার মাথায় একটা ফানেল লাগানো থাকবে, এটাকে বলা হচ্ছে থিসল ফানেল, লম্বা নল বিশিষ্ট ফানেল। এবং অপর মুখ দিয়ে, তাহলে এখানে সিপিটাতে দুইটা, এই যে পাত্রে আমরা কি করলাম, যে পাত্রটাতে যেই পাত্রে আমরা ক্যালসিয়াম কার্বনেট নিলাম, ঠিক আছে, এই পাত্রের মুখে দুইটা ছিদ্র বিশিষ্ট একটা সিপি লাগানো হয়েছে এবং এটা বায়ুরোধী। এই দুই ছিদ্র, একটা ছিদ্র দিয়ে একটা থিসল ফানেল দেওয়া হয়েছে, যেটা দিয়ে আমরা কি দেবো? হাইড্রোক্লোরিক অ্যাসিড দেবো, পানি দিতে পারি। আর দুইবার সমকোণে একটা কাঁচনল কি ঢুকিয়ে দিয়েছি আমরা। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সমকোণে বাঁকানো কাঁচনলটা যেন এই, এখানে আমরা যত পানি দিব তখন পানিটা যেন কি হয়, এই যে সমকোণে বাঁকানো যে নলটা আছে এইটা যেন রিচ না করে, এটাকে যেন ডুবিয়ে না ফেলে, ঠিক আছে, এটা করা যাবে না। আর পানি দিতে হবে এমন পর্যায়ে এই যে নলটা আছে, যেটা তোমার থিসল ফানেল নল, সেটা পানিতে ডুবে গেলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা প্রথমটা দেখলাম। দ্বিতীয়টা হচ্ছে সিপির সাহায্যে ফ্লাস্কের এক মুখ দিয়ে একটি থিসল ফানেল, অপর মুখ দিয়ে দুইবার সমকোণে বাঁকানো নির্গম নলের এক প্রান্ত প্রবেশ করতে হবে। আর একটা প্রান্ত কি করতে হবে? আর একটা সিপিযুক্ত পাত্রে নিতে হবে, এই সিপির ছিদ্র দিয়ে ওই নলটা ঢুকিয়ে দিতে হবে, দিয়ে আর একটা গ্যাস দ্বারে কি করতে হবে? ওটা নিতে হবে, বুঝতে পারতেছো? এই জন্যই দুইবার সমকোণে বাঁকানো, যাতে করে আরেকটা পাত্রে নেওয়া যায়। এরপর কি বলছে? থিসল ফানেলের মধ্য দিয়ে কিছু পরিমাণ পানি গোলতলি ফ্লাস্কে নেওয়া হলো, যেন ক্যালসিয়াম কার্বনেট এবং থিসল ফানেলের নিম্ন প্রান্ত ডুবে থাকে। তাহলে কি করতে হবে? আমরা তো প্রথমে কি নিয়েছিলাম? এখানে ক্যালসিয়াম কার্বনেট নিয়েছিলাম, থিসল ফানেল একটু নিচ পর্যন্ত দিয়েছি, আর সমকোণে বাঁকানো নলটা একটু উপর পর্যন্ত। কারণটা হচ্ছে যখন আমরা পানি দেবো তখন যেন থিসল ফানেলের যে নলটা আছে সেটা পানিতে ডুবে যায়, আর উপরের যে এই সমকোণে বাঁকানো যে নলটা আছে সেটা যেন পানির উপরে থাকে, ঠিক আছে। এরপর আছে নির্গম নলের অন্য প্রান্তে একটি গ্যাস জারে প্রবেশ করা হলো। তাহলে যে সমকোণী যে এই যে সমকোণী যে আমাদের দুইবার সমকোণে বাঁকানো নলের যে আরেকটা মাথা, সেটা আরেকটা গ্যাস জারে একইভাবে ছিদ্রযুক্ত সিপি দিয়ে ঢুকিয়ে বায়ুরোধীভাবে কি করে অ্যাডজাস্ট করে দিতে পারে। বায়ুরোধী না হলেও হয়, কারণ কার্বন ডাইঅক্সাইড ভারী, এমনিতেই সে নিচে থাকে, ঠিক আছে। না, কার্বন ডাইঅক্সাইড হালকা, সরি, ছিদ্রযুক্তই হওয়া লাগবে। এরপর থিসল মানে বায়ুরোধী হওয়া লাগবে। এরপর থিসল ফানেলের ভিতর দিয়ে ধীরে ধীরে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করবো। তাহলে পানি আর ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করবে না। এরপর যখন আমরা এখানে আস্তে 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 কী করবো? অ্যাসিড দেবো। প্রথমে অ্যাসিড দিলে তো সঙ্গে সঙ্গে বিক্রিয়া হয়ে যাবে, আর শুধু অ্যাসিড যোগ করলে পানি ছাড়া এটা অনেক বেশি কী হয়, তীব্র বিক্রিয়া করে, ফলে অনেক বেশি তাপ, আলো, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তাপ আলো উৎপন্ন হয়। তো আস্তে আস্তে অ্যাসিড যোগ করবো যাতে আস্তে আস্তে বিক্রিয়াটা হয়। তো কেন তাহলে এটাই হচ্ছে বিষয়, যে কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ক্যালসিয়াম কার্বনেট একসাথে দেওয়া হলো না? কারণ একসাথে দিলে পানির অনুপস্থিতিতে এরা অনেক এত জোরে তীব্র বিক্রিয়া করবে যে এটা ফানেল ফেটে যেতে পারে, আগুন ধরে যেতে পারে, ধোঁয়া উৎপন্ন হবে, এরকম অনেক কিছু হবে। এই জন্য কী করা হচ্ছে? আগে ক্যালসিয়াম কার্বনেট, তারপর ওর মধ্যে কি পানি দিয়ে এটাকে আগে কী করা হলো, একটু ডাইলুট করে দেওয়া হলো, তারপর অল্প অল্প করে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হলো, যাতে বিক্রিয়াটা কি না হয়, একসাথে অনেক বেশি তীব্র বিক্রিয়া না হয় এবং এখানে প্রচুর গ্যাস এবং তাপ যেন উৎপন্ন না হয়। তো দেখা গেল যে ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করছে তা বুদবুদ আকারে নির্গম নল দিয়ে বের হয়ে আসছে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? আমরা দেখতে পাবো এখান থেকে বুদবুদ আকারে বের হবে। বের হয়ে যাবে কোথায়? প্রথমে সে তো এই পাত্রটা ভরায় ফেলবে, তারপর যখন জায়গা পাবে না তখন এই যে নল আছে, এটা হালকা যেহেতু, এই নল দিয়ে সে কি হবে? বের হবে। বের হয়ে গিয়ে পাশের যে ফাঁকা গ্যাস জার আছে সেই গ্যাস জারে কি হবে? জমা হবে, ঠিক আছে। তো এটা একটু উপরে থাকতে হবে, ঠিক আছে। আর ব্যাপন প্রক্রিয়া এমনিতেও এইদিকে যখন বেশি থাকবে ওইদিকে তখন ফাঁকা পেয়ে ওইদিকেই চলে যাবে। এরপর হচ্ছে নির্গম নল দিয়ে বের হয়ে আসা গ্যাসকে গ্যাস জারে সংরক্ষণ করা হলো। যেহেতু কার্বন ডাই অক্সাইড গ্যাসের অন্যান্য গ্যাস অপেক্ষা তুলনামূলক ভারী, সেহেতু কার্বন ডাই অক্সাইড সিলিন্ডারের নিচের দিকে জমা হবে। এখন বিষয়টা আছে কার্বন ডাই অক্সাইড ভারী নাকি হালকা গ্যাস।
কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের চেয়ে হালকা, নাইট্রোজেনের চেয়ে হালকা, কিন্তু বাতাসে যে অন্যান্য গ্যাসগুলো আছে সেগুলো তুলনায়, অর্থাৎ বাতাসের যে মিশ্রণ আছে এই মিশ্রণের তুলনায় কার্বন ডাইঅক্সাইড কি একটুখানি ভারী, এজন্য কার্বন ডাইঅক্সাইড কি হবে নিচের দিকে জমা হবে। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ধর্ম পরীক্ষা। তো উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বর্ণ লক্ষ্য করা হলো। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কোনো বর্ণ থাকবে না, তাহলে এটা বোঝা যাবে না যে ওর ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। তাহলে কীভাবে বুঝবো? এটা বোঝার একটাই উপায়, সেটা হচ্ছে গ্যাস জারের মুখে একটি জ্বলন্ত কাঠি ধরা হলো, আগুন নিভে গেল। কেন? তার কারণ হচ্ছে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড আগুন জ্বালাতে সাহায্য করে না। গ্যাস জারের বাইরে যখন ছিল তখন অক্সিজেন পেয়ে সেটা কি জ্বলছে, কিন্তু এটা যখন গ্যাস জারের মুখের কাছে বা একটু ভিতরে নেওয়া হয়েছে তখন নিভে গেছে, তখন ভিতরে তো সব কার্বন ডাইঅক্সাইড, এটা আগুন জ্বলতে সাহায্য করে না, বরং আগুন নিভায়। তো সিদ্ধান্ত নেওয়া হলো কার্বন ডাইঅক্সাইড আগুন নিভাতে সাহায্য করে। একটি টেস্ট টিউব বা পরীক্ষা নলে চুনের পানি বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়ে তার মধ্যে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে প্রবেশ করানো হলো। তাহলে কি করা হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট ছিল, ক্যালসিয়াম কার্বনেট না, ক্যালসিয়াম কার্বনেট পানির সাথে বিক্রিয়া করে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, সরি ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা চুনের পানি, মানে পানি এবং ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে যেটা হয় সেটাই চুনের পানি আর কি। এই চুনের পানির মধ্যে যদি আমরা অল্প কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করাই তাহলে প্রথমে কার্বন ডাইঅক্সাইড আবার রিভার্স বিক্রিয়া করবে। প্রথমে সামান্য কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে কি করবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটের সাদা অধক্ষেপ তৈরি করবে। তাহলে কি হবে? রিভার্স বিক্রিয়াটা আবার ঘটবে। এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড মিলে কি হবে? ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, আবার ক্যালসিয়াম কার্বনেট আবার ফিরে আসবে, ঠিক আছে? এবং এটা হবে সাদা। এই কালার কেমন এটার? সাদা। অধক্ষেপ মানে হচ্ছে যদি কোনো বিক্রিয়ায় কোনো কঠিন পদার্থ তৈরি হয় এবং সেটা নিচে জমা হয়। বিক্রিয়াগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দ্রবীভূত অবস্থায় করা হয়। এই দ্রবীভূত অবস্থায় বিক্রিয়া করার ফলেও যদি কোনো উৎপাদ কি হয় কঠিন অবস্থায় তৈরি হয় এবং সেটা নিচে জমা পড়ে, সেটাকে বলা হয় অধক্ষেপ, ঠিক আছে? সেটাকে অধক্ষেপ বলা হয়। তাহলে এই অধক্ষেপ, তাহলে ক্যালসিয়াম কার্বনটা হবে শক্ত কঠিন, এটা নিচের দিকে কি হবে? পড়ে থাকবে, এই জন্য এটাকে বলা হচ্ছে অধক্ষেপ। ফলে চুনের পানি কি হবে? ঘোলা হবে। কোনো জিনিস যদি অদ্রবণীয় হয় তখন পানিতে, অদ্রবণীয় জিনিস পানিতে মেশালে পানি ঘোলা হয়, আর দ্রবণীয় জিনিস পানিতে মেশালে পানি অতটা ঘোলা হয় না। পানিতে যদি চিনি লবণ মেশাই তাহলে এটা খুব বেশি কি হয় না, তোমার ঘোলা হয় না। কিন্তু পানিতে যদি আমরা রং মেশাই বা আটা মেশাই বা মাটি কাদা এগুলো যদি মেশাই, এগুলো পানির সাথে মিশে না, এই জন্য এগুলো পানি কি হয়? ঘোলা হয়, ঠিক আছে? তো এরপর আরও অধিক কার্বন ডাইঅক্সাইড, এখন এর মধ্যে কী হবে? আরও কার্বন ডাইঅক্সাইড দেওয়া হবে। কী দেওয়া হবে? আরও অধিক কার্বন ডাইঅক্সাইড CO2 দেওয়া হবে। তাহলে কি হবে? আরও অধিক কার্বন ডাইঅক্সাইড যদি প্রবেশ করানো হয় তখন ক্যালসিয়াম কার্বনেট, এই কার্বন ডাইঅক্সাইড এবং এই চুনের পানি তো আছেই, এরা সবাই কি করবে? বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করবে। কি করবে? ক্যালসিয়াম বাইকার্বনেট। ক্যালসিয়াম বাইকার্বনেট জিনিসটা কি? তাহলে এখানে কি বিক্রিয়াটা হবে? তোমার এই যে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হইল, আর ক্যালসিয়াম বাইকার্বনেট তো কি সেখানে, সরি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছিলই, আর আরও অতিরিক্ত কি কার্বন ডাইঅক্সাইড আছে, কি অতিরিক্ত মানে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলে এটা থেকে আবার এবার ক্যালসিয়াম কি হবে? বাইকার্বনেট তৈরি হবে। কি এ, তাহলে ক্যালসিয়াম HCO3, এই যে ক্যালসিয়াম বাইকার্বনেট কি হবে? তৈরি হবে। ক্যালসিয়াম এই জিনিসটা তৈরি হবে এবার, ঠিক আছে? ক্যালসিয়াম বাইকার্বনেট, বাইকার্বনেটের যোজনী 1। তো এতে চুনের পানি, এই যে এইটা আবার কি, এটা আবার দ্রবণীয়। ক্যালসিয়াম বাইকার্বনেট পানিতে আবার কি দ্রবণীয়। তাহলে ক্যালসিয়াম কার্বনেটটা পানিতে অদ্রবণীয়, এই জন্য এটা পানিকে ঘোলা করে। আর ক্যালসিয়াম বাইকার্বনেট যখন কি হবে, এটা আবার দ্রবণীয়, এটা আবার পানিতে মিশে যাবে, ফলে পানি আবার পরিষ্কার হয়ে যাবে। তার মানে আমরা বিষয়টা এরকম, যদি চুনের পানিতে চুন কিনে নিয়ে আসবা বাজার থেকে, কিনে নিয়ে এসে পানিতে গুলাবা, গুলানোর পর ফু দিতে থাকবা। ফু দেওয়ার পর কিছুক্ষণ, প্রথমে ফু দেওয়ার পর দেখবা পানিটা ঘোলা হবে। পানিটা কি হবে? ঘোলা হবে, অর্থাৎ চুনটা পানির সাথে মিশে যাবে, এটা অদ্রবণীয়, মানে মিশবে না একদম 100% পানিতে, দ্রবণীয় হয়ে যাবে না, কিন্তু ছোটো ছোটো কণা আকারে পানিতে ঘুরে বেড়াবে ক্যালসিয়াম কার্বনেটের, ঠিক আছে?
এটা অদক্ষেপও পড়বে না নিচে, কিন্তু অদ্রবণীয় অবস্থায় ঘুরে বেড়াবে। ছোট ছোট দানা, খুবই ছোট ছোট দানা পানি দিয়ে ঘুরে বেড়াবে, পরে পানির অস্বচ্ছ হবে। এরপর এটাতে আরও যখন অনেক 1 মিনিট 2 মিনিট এরকম আরও বেশি ফু দিতেই থাকবা, 2-3 মিনিট ফু দিলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যায়। তখন দেখবা যে আস্তে আস্তে কী হবে, আগে যেরকম নর্মাল পানি যেরকম ছিল ওইরকম পরিষ্কার হয়ে যাবে। মানে প্রথমে যখন ঘোলা তখন ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়েছে, আর পরে যখন সাদা হয়ে যাবে, পানি সাদা না, যখন তোমার স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝবা সেখানে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হয়েছে। এটা তোমরা বাসায় পরীক্ষা করতে পারো, ঠিক আছে। এখানে সতর্কতা বলতে থিচল পানের শেষ প্রান্ত, যেটা থিচল পানের শেষ প্রান্ত পানির উপরে রাখতে হবে, কিন্তু সমকোণে বাঁকানো নল পানির উপরে কি রাখা যাবে না, তখন কার্বন ডাইঅক্সাইড তো তখন এর মধ্যে প্রবেশ করতেই পারবে না। আর এইটা যদি পানির ভিতরে ঢুকানো না হয় তাহলে কি হবে, তাহলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড আবার এই নলের ভিতর দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দুইটা কারণ, এইটা উপরে রাখার কারণ হচ্ছে এখানে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড যেন এর ভিতর দিয়ে যেতে পারে, আর একে পানির ভিতর রাখার কারণ হচ্ছে এই যদি উপরে থাকে বিক্রিয়া হবে, ডেফিনেটলি তারপরেও বিক্রিয়া হবে, কিন্তু উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড তখন তো কি, এটা যদি এইখানে থাকতো তাহলে কিছু কার্বন ডাইঅক্সাইড এর ভিতর দিয়ে যাইতো, কিছু এর ভিতর দিয়ে যাইতো, তাহলে সব কার্বন ডাইঅক্সাইড আমরা এখানে পাইতাম না, ঠিক আছে। এই হচ্ছে ঝামেলা। এই জন্য আমাদের কি করতে হবে, এই সাবধানতাটা অবলম্বন করতে হবে, ঠিক আছে। তো দ্বিতীয় কথা হচ্ছে গোলতলি ফ্লাক্সটি একটা স্ট্যান্ডের সাথে আটকায় রাখতে হবে যাতে পড়ে না যায়। এই পরীক্ষণের জন্য ক্যালসিয়াম কার্বনেটের পরিবর্তে শামুক, ঝিনুক বা ডিমের খোসা এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিবর্তে ভিনেগার ব্যবহার করা যায়। এখন তোমরা ক্যালসিয়াম কার্বনেট কই পাবা, ডিমের খোসা দিয়ে করতে পারবা। ডিমের খোসাটাকে কী করবা, গুঁড়া 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 করবা একদম। তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিবর্তে এখানে ভিনেগার বা লেবু ভিনেগার দিবা, হ্যাঁ ভিনেগারের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তাহলে এটা দিবা, তাহলে কী হবে, দেখবা যে এই পরীক্ষাটা খুব সুন্দরভাবে হবে। তাহলে এখান থেকে তোমরা কিছু শিখতে পারলা। তো এই অধ্যায় আমরা এখানে শেষ করে দিচ্ছি। এর পরের যে অধ্যায় আছে, পরের অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায়, রাসায়নিক বন্ধন, অর্থাৎ একাধিক মৌল একটার সাথে আরেকটা যুক্ত হয়ে কীভাবে যৌগ তৈরি হয়। আমরা তো এতক্ষণ পর্যন্ত কি মৌলিক পদার্থের গঠন নিয়েই কী করলাম, আলোচনা করলাম। এই মৌলিক পদার্থগুলো নিজেদের সাথে যুক্ত হয়ে কিভাবে যৌগ গঠন করে সেটা নিয়ে কি করা হবে, পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হবে। এই জন্য এর নাম দেওয়া হয়েছে কত, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ডিং। এটা নিয়ে আমরা পরের অধ্যায়ে কী করবো, ডিসকাস করবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।